আপনারা এই নির্বাচনটা করতে যাচ্ছেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে এবং গ্রিন খেলাপি হওয়া সত্ত্বেও, তার মানে হচ্ছে এই যে গ্যাপটা আপনি করে যাচ্ছেন, ক্ষমতায় যাওয়ার পর আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি কোনো কারণে যদি পরিস্থিতি ঘুরে যায় এই প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে ছোবল মারবে। অর্থাৎ প্রশ্ন এসে দেবে, আপনার নমিনেশন তো বাতিল হয়ে গেছে, আপনার সদস্যপদ বাতিল, এটা আসলে কি? এই সমস্ত প্রশ্ন তখন আসবে, কারণ এই বাংলাদেশ আমি চিনি, এই বাংলাদেশ কখন কোথায় কিভাবে কি করে সেগুলো আমরা জানি। এখন সমস্ত লেকুনা বা ছিদ্রগুলো রেখে যাচ্ছেন, ধামাচাপা দিয়ে চলে যাচ্ছেন। যদি কোনো কারণে পরিস্থিতি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু কঠিন বিপদে পড়বেন আজকে যারা সংসদ নির্বাচন করতেছেন। কারণ আপনারা কোন আইনে যাচ্ছেন আপনারা পরিষ্কার না, এবং নির্বাচন কমিশন বলতে পারতেছে না। তাই আমি মনে করি যে নির্বাচন কমিশনটা পরিষ্কার ক্লিয়ার করা উচিত যে কোন আইনে। ভুলে গেলে কালকে সকালে বলেন, নাহলে আপনার পরিণতি কিন্তু সেই আমাদের এই কি জানি কিছুদিন আগে হুদা সাহেবও প্রধান নির্বাচন কমিশনে ছিলেন, ওটা ওনার মাথায় রাখা উচিত। এটা বাংলাদেশ, সবচেয়ে পরাশক্তি ছিল শেখ হাসিনা। ওনার যেদিন পতন হয় তার আগেও কিন্তু টোটাল বাংলাদেশের সমস্ত কমিউনিটি, রাষ্ট্রীয় সমস্ত অর্গান তার পায়ের তলায় ছিল। ধরে নেওয়া হচ্ছে আমি ক্ষমতায় যাওয়ার পর আমাকে পায়কে, কিন্তু দে হ্যাভ ফরগটেন বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনো নেতা এ পর্যন্ত তো আসে নাই, সামনে আসবে কিনা আমি জানি না। এ পর্যন্ত ক্ষমতাধর বলতে এই ক্ষমতাধর এক জিনিস, আর আপনার একটা যোগ্য নেতৃত্ব সেটা আর এক প্রশ্ন। ক্ষমতাধর বলতেই টোটাল পাওয়ারটা কুক্ষিগত করে রাখছেন একদম হাতের মুঠোয়, কারণ প্রধানমন্ত্রীর টেবিল থাকার কথা একদম সম্পূর্ণ খালি, ওগুলো থাকতো বড় সমস্ত ফাইল ওই জায়গায়। তো এইরকম একটা লোক আসা কঠিন। সুতরাং আমি ইতিমধ্যে কয়েকটা সিমটম আপনাকে বলি। আপনি যদি জানেন আব্দুল মোমেনের ইন্টারভিউ দেখছেন কিনা আমি জানি না, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি সম্প্রতি ইন্টারভিউ দিচ্ছেন। উনি 8 মাস দেশে ছিলেন, এখন থেকে 7 মাস আগে বেরিয়ে গেছেন, এবং ওনার জিস্ট হইল যে উনি কীভাবে বেরোইছেন, প্রশাসনের সহযোগিতায়। তো প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে 8 মাস পরেও, এখন থেকে 7 মাস আগেও। তাইলে আজকে যারা ক্ষমতায় যাচ্ছি না তাদের মাথায় রাখতে হবে যে প্রশাসন এখনও আপনার না। আপনাদের পক্ষে প্রশাসন কাজ করতেছে এই কারণে তারা মনে করতেছে মন্দের ভালো, যেহেতু যেই ন্যারেটিভ শেখ হাসিনার ছিল সেই ন্যায় মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসেবে আপনারা আবির্ভূত হয়েছেন। কেন হয়েছেন, কী জন্য হয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে পক্ষপাতিত্ব করা হচ্ছে, প্রশাসন করতেছে। এখন ওই মোমেন সাহেব কিন্তু আরও একটা কথা তুলছেন যে আমরা বিদেশে বসে অহেতুক বসে থাকিনি, আমরা এই আওয়ামী লীগ ব্যতীত যদি নির্বাচন হয়, ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় সেটা মেনে নিব না, এবং আমরা লেখালেখি করতেছি বিভিন্ন দূতাবাসে এবং বিভিন্ন সংস্থার কাছে। পাশাপাশি আমেরিকান অ্যাম্বাসেডর সম্প্রতি তারেক রহমান সাহেবের দেখা করছেন, চীনারা কি বলছে, সব কিছু মিলে অর্থ দাঁড়ায় ইনক্লুসিভ নির্বাচন তারা চায়, ইইউ ইনক্লুসিভ নির্বাচন চায়। এই যে স্লোগানটা উঠছে, আমি ইনক্লুসিভ নির্বাচন চাই কি চাই না সেই প্রশ্নে আমি নাই, কারণ আমি রাজনীতিবিদ না, কিন্তু আমি আলোচনা করতেছি। এখন আওয়ামী লীগ তো দলীয়ভাবে ব্যান্ড নয়, আওয়ামী লীগ তো ব্যান্ড নয়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে। যারা গণতন্ত্রের নামে চিৎকার করেন আমরা গণতন্ত্র চাই এবং সে কারণে আপনি নির্বাচন চান, তো একই সময় তো আপনাদের বলা উচিত যে দলটা ব্যান্ড নয় সে দল নির্বাচনে আসতে পারবে না কেন। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগ আনা উচিত কি উচিত না, কিন্তু গণতন্ত্রের দোহাই দিতেছেন, গণতন্ত্রের নামে নির্বাচন দরকার বলতেছেন। তো গণতন্ত্রের নামে যে দলটা ব্যান্ড নয়, 25% to 30% ভোট তাদের আছে যদি হয়, তাহলে আপনারা কেন সরকারকে চাপ দিচ্ছেন না একটা ব্যান্ড না যে দলটা তার কার্যক্রম স্থগিত রাখবেন কেন, ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন? তাহলে গণতন্ত্র আপনিও চান না। এবং এই আওয়ামী লীগ ব্যান্ড নয় কিন্তু নির্বাচন কার্যক্রম স্থগিত রাখছে, তারা মাঠে নয় বলেই বোধহয় অনেকে সুযোগ পাচ্ছেন, যার জন্য যাচ্ছে তাইভাবে নির্বাচনটা চাচ্ছেন। গণতন্ত্রে বিশ্বাসী কেউ না, গণতন্ত্রে বিশ্বাসী হলে রাজনৈতিক দলগুলো এক্সিস্টিং যারা, তাদের তো ইউনূস সরকারের উপরে চাপ দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপরে চাপ দেওয়া উচিত, এই দল ব্যান্ড নয়, তাহলে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন? আমি চাচ্ছি না, তাদের বলা উচিত, কারণ আমি গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র বলতে বলতে ফেনা তুলে ফেলতেছেন, এবং নির্বাচিত দলের কাছে দেশ একেবারে সেফ, নির্বাচিত সরকারের কাছে এই দাবিগুলো রাজনৈতিক দলের, কিন্তু নির্বাচিত দলের কাছে দলের সময় কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যদি জানতে চান বলবো না, ইনক্লুসিভ যে নির্বাচনের কথা আপনি বলছেন, যে আমি বলছি না, বিদেশি শক্তিগুলো যেভাবে বলছে, আমেরিকা বলছে, চায়না বলছে, ইউ বলছে, এটা কি কূটনৈতিক ভাষা মনে করছেন, নাকি মনে করছেন যে আমাদের যে নির্বাচন কমিশন তার প্রতি তার অনাস্থার জায়গাটা রয়েছে? বিষয়টা শুনেন, ডিপ্লোম্যাটদের ভাষা যদি বুঝতো বাংলাদেশের লোকে, হ্যাঁ, ডিপ্লোম্যাটদের ভাষা মারাত্মক। আমি সব দলের সাথে কাজ করতে চাই, এর মানে কি? ইনক্লুসিভ নির্বাচন দেখা গেল সব দল আসলো, এরপরও একটা দল আসলো না, তারপর যদি বলে সব দলের সাথে কাজ করতে চাই, মানে কি? 50টা দল আছে দেশে, 25টা আসছে, না আমরা সব দলের সাথে কেউ বলছিল এটা এই রাষ্ট্র সিদ্ধান্ত নিবে। আবার ওদের পতনের পর
ইনক্লুসিভ নির্বাচন অনেক দেশেই চাইছে, তারপরে এখন এসে দেখা গেল ইইউ চায়, আমেরিকা চায়, আবার কেউ কেউ নীরব রয়েছে, নির্বাচনের দিকে যাচ্ছে ট্রেন। হ্যাঁ, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় কি, শুনেন, 96-তে একটা নির্বাচন হয়েছে, আবার এখন একটা নির্বাচন হয়েছে। 96 নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারির যে নির্বাচনটা, সেটা কিন্তু আপনার ইনক্লুসিভ নির্বাচন হয়নি। আপনার কি মনে আছে? 96 হ্যাঁ। যেটা যার পরে ভোট করে যে তত্ত্বাবধায়ক, এটার যদিও ব্যাখ্যা দেওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো ফিরিয়ে আনার জন্য নির্বাচনটা জরুরি ছিল, তাই করা হয়েছে। জরুরি ছিল, কেউ তো আসে নাই। এটা হলো জোট বিফোর ইলেকশন ক্রস, এটা গণতন্ত্রের সংজ্ঞা নয়। জোট মে বি আফটার ইলেকশন। কেন? আপনার আইডিওলজি একটা, আমার আইডিওলজি একটা। আপনি আমার সাথে জোট করলেন, আইসা কি আমি বড় দল আমার সাথে জোট করছেন, তোমার মার্কে নিয়ে তুমি নির্বাচন করবা, আমার লোকের বলবো ওরে ভোট দাও। এটা কি ফাজলামি? কারণ আমার লোকগুলো তো আমার আদর্শে বিশ্বাসী। আমি এখন রাজনীতির নামে তারে বলতেছি যে আদর্শ আমার না, তাকে ভোট দিতে। আই হেট দিস পলিটিক্স। এটা গেল একটা। দ্বিতীয়, আমার দলে এসে যোগ দেন, আমার প্রতীক দিব, আপনি আমার মার্কায় নির্বাচন করেন। এটা তো আরও জঘন্য, কারণ আপনি আপনার দলটাকে লাথি মেরে চলে আসতেছেন। একটা দলের রেজিস্ট্রেশন পেতে কাঠখড় পোড়াইতে হয়, সেটাকে শুধু এমপি হবেন এই লোভে, এই মুহূর্তে আপনি আপনার দলের আদর্শ বিকায়ে দিয়ে চলে আসতেছেন। আসলে কি হবে? আপনাকে এই দল বিশ্বাস করবে? নো। কারণ আপনি যদি আপনার আদর্শ বিকেই দিয়ে চলে আসতে পারেন, কালকে সকালবেলা আর এক দল আপনাকে ডাকলে আমাকে ছেড়েও চলে যেতে পারবেন। এটাকে বলে হালকা সস্তা রাজনীতি, এবং গণতন্ত্রে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল, আদর্শে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল। আপনি যদি 71-এর রাজাকারকে বলেন যে তার আদর্শ নাই, আপনার আদর্শ হতো নাই, আপনি তাকে নিয়েছিলেন একবার, তার আপনি মন্ত্রীও বানাইছেন। আদর্শিক দল বলতে কিছু নাই। এটা হলো শুধু ক্যাশ করা, কে কিভাবে কাকে ল্যাং মারবে। জনগণ এখন সোচ্চার, জনগণ এখন সোচ্চার। তাহলে জোটেরই একটা পার্ট বললাম। আচ্ছা, আর একটা পার্ট বলি, জোটের সবচেয়ে ভয়ানক ক্ষতি হবে কি? আমি যে আমার দলের থেকে 4 জন লোক উপযুক্ত, সেই 4 জনকে বঞ্চিত করে যখন আমি তৃতীয় দলের একটা লোককে দিলাম, বলতে তোমরা তাকে ভোট দিও, তারা উপর দিয়ে আমার দল করবে, ভিতর দিয়ে করবে না, আমি নিশ্চিত করে বলে দিতে পারি। এবং ওই প্রার্থী ফেল করার সম্ভাবনা আছে। আবার যদি আপনি মনে যে দলের প্রতীক দিয়ে দিলাম, অন্য দল থেকে আসছে, আমার দলের প্রতীক দিয়েছি, মানে আমার দলে যোগ দিয়ে আমার দলের মেম্বার হিসেবে ইলেকশন করতেছে, সেখানেও তার আদি যে লোকগুলো আছে এই দলের, তারা তাকে অ্যাকসেপ্ট করবে না। এবার তো আরপিওর যে সংশোধনী, তাতে যে দল সে দলের মার্কা নিয়ে করবে। বাট তারপরেও দুই একজন এরকম করেছে যে কোন একটা দলের সাধারণ সম্পাদক মানে দল ছেড়ে দিয়ে চলে এসেছে। এই সাধারণ সম্পাদক তো তার ওই দল আর নাই, আইসা এই দলের লাস্ট মেম্বার হয়েছে, তার কোনো পদ নাই এই দলে, সিম্পল যোগ দিছে। তো লাস্ট মেম্বারকে আপনি যখন নমিনেশন দিলেন, তখন জনগণ কি করবে? কোথায় জনগণ বলতে কিছু নাই তো, তার দলের লোকের কথা বলতে পারেন। জনগণের দলবিহীন যে লোকগুলো, এগুলো আপনার ওপিনিয়ন না, এগুলো আপনি ভাবতেই পারবেন না। এদের ভোট কোথায় যাবে সেটা আরেকটা প্রশ্ন আনলেন আপনি। তাহলে এবার তো তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি, এবং সেটার পার্সেন্টেজ 30-এর উপরে, প্রায় 34-এর আপনি কাছাকাছি। যদি ওইভাবে আসেন, এবারের ভোট কঠিন হবে যদি ভোটটা সুষ্ঠু হয়। ভোটের কারচুপি একটা শব্দ, ভোটের সাথে ইঞ্জিনিয়ারিং একটা শব্দ, এগুলি পরে আনতেছি। তার আগে যদি আপনি আসেন, 4 কোটি তরুণ ভোটার, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনাকে, এই 4 কোটি ভোটার, আওয়ামী লীগের কথা বলছি না, আওয়ামী লীগ তো ইলেকশনে আসতেছে না, এই 4 কোটি ভোটারের ভিতরে যদি কিছু আওয়ামী লীগের ভোটার থেকে থাকুক, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই, কিন্তু তাদের সংখ্যা খুব নমিনাল হবে, এই কারণে যে 15 বছর তারা তাদের শাসনটা দেখছে। আমি তারপরে কিছু ধরে নিলাম তাদের জন্য রয়েছে। আর আওয়ামী লীগের যে ভোট, এরা যদি ভোটে অংশ নিতে না পারে, আমি একদিন বলছি যে আওয়ামী লীগের ভোট যেদিকে যাবে তারা জিতবে, ইট ইজ এ কারেক্ট, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু আওয়ামী লীগ হয়তো ভোট বিধানে বিরত থাকবে, তাদের প্রার্থী না থাকলে, নির্বাচন না করলে, আবার জানি না জাতীয় পার্টি দিতে হবে। কিন্তু এখন আসলে 4 কোটি ভোটার, এই 4 কোটি ভোটার কিন্তু আওয়ামী লীগকে দেখছে, তার সাথে আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টিকে দেখছে, এদেরকে ভোট দেওয়ার কথা না। কিন্তু 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত যে 18 মাস টাইম, 17-18 মাস টাইম, তাতে মাঠে যে দলগুলা বিরাজমান, তাদের অ্যাক্টিভিটিস তারা দেখতেছে, তারা পরিষ্কার দেখবে। পতিত সরকারের প্রতি যদি কারো দুর্বলতা থাকে, বা কোনো দলের অ্যাকশনে যদি বোঝা যায় যে ওই সাথে আতাত আছে বা তাদেরকে ফেভার করতে চায়, তারা এই ভোট থেকে তার দলের লোকেরা দিবে না। কারণ তার সন্তান হারার ব্যথাটা সে বোঝে, তার দলের নেতা কি হয়ে যাবে, এমপি হবে, সেটা সে বোঝে না, সে তার ব্যথার জায়গাটা দেখে। একইভাবে 30,000 যে আহত হয়েছে, তাদেরও তো দাদা, নানা, বাবা, গার্জিয়ান আছে, তারাও বিবেচনায় নেবে। কোনো দলের সাথেও যদি তারা সংযুক্ত থাকে, কিন্তু সেই দল যদি ফ্যাসিজমের পক্ষে থেকে থাকে, তারা তাদেরকে ভোট দিবে না, উপরে কথা বলবে না। এবং এইভাবে যদি আপনি দেখেন, 40-50 হাজার লোকের গার্জিয়ান, তাদের কিন্তু আত্মীয় স্বজন মিলে এলে তারা ভিতরে ভিতরে কী প্রচার করবে আমরা জানি না। সুতরাং ভোট যদি 50-60% শুদ্ধ হয়, হাড্ডি লড়াই হবে। 2/3 মেজরিটি কেউ পাবে না, নাম্বার 1। নাম্বার 2, সিঙ্গেল মেজরিটি নিয়ে উইন করা টাফ হবে। বলছেন চ্যালেঞ্জ
কিন্তু প্রশ্ন হচ্ছে সুষ্ঠু হবে কিনা। মানে কি সংশয়, কোন বিষয়গুলো নিয়ে আপনি সংশয় প্রকাশ করছেন যে সুষ্ঠু হবে কিনা? আমরা দেখতে পাচ্ছি, আমি যে একটু আগে বললাম, আপনি ঋণ খেলাপি যখন অ্যালাউ করছেন, আপনি যখন দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করছেন, কেন অ্যালাউ করছেন? কিন্তু ধরেন এটা এক ধরনের প্রার্থিতা হয়ে গেল, কিন্তু তারপর নির্বাচনের যে জায়গা, পুলিশ মাঠে আছে, বিজেপি মাঠে আছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তারপরেও কি কোনো সংশয় থাকার কথা? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, অস্ত্র নাকি এখনো উদ্ধার হয় নাই। আপনি বলেন আমাকে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে 60 বা 63% অস্ত্র উদ্ধার হয়েছে যেগুলো খোয়া গেছে। আবার এও বলছে যেগুলো খোয়া গেছে সেগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না। উনি কিভাবে বুঝলেন? আমি কেমনে বলবো? খোয়া গেছে সেই অস্ত্র ব্যবহার হবে না। আপনি বলেন, একটা স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বলে, আপনি এখানে কি কথা বলবেন? আর আচ্ছা, আমরা এই বিষয় না, আমরা আবার অন্য আরেকটি বিষয়ে যেতে চাই। আজকে টিআইবি একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে বলেছে যে যারা এবার নির্বাচনে প্রার্থী হয়েছে তার মধ্যে 891 জন কোটিপতি প্রার্থী এবং তার মধ্যে 100 কোটি টাকার মালিক 27 জন। আবারও কি নির্বাচনে 24-এর অভ্যুত্থানের পরেও টাকার খেলা, পেশি শক্তির খেলা, জোর জবরদস্তিমূলক খেলা, এগুলোই কি ফিরে আসবে? আচ্ছা, আপনি আমাকে বলে, একটা লোক এমপি হবে, মেম্বার অফ পার্লামেন্ট হবে, কোনো সন্দেহ নাই বাংলাদেশে, ঢাকা শহরে নাম, আমি যদি গ্রামেও যাই, এ তো আমি যদি বলেন প্রমাণ লাগবে না। আপনি এই আবহাওয়ায় থাকেন, তো এই মাটিতে থাকেন না। মফস্বলে বোধহয় 5 কোটি টাকার নিচে এমপি ইলেকশন হয় না গ্রামগঞ্জে। আমরা অবশ্য মানে আমার নিজের অভিজ্ঞতা যেটুকু আছে, আমি যেটুকু জানি, উপজেলা ইলেকশন করতেই এর চাইতে বেশি খরচ হয়। আচ্ছা দেখেন, আমি অত দূরে গেলাম না। আপনি 10 কোটি টাকাই থাকি একটা এমপি ইলেকশনে, 10 কোটি টাকা কি তামাশা? আপনি কি পাগলে পাইছে? আপনি 10 কোটি টাকা ছাইড়ে দিচ্ছেন বাজারে। একটা মূর্খ লোক, লেখাপড়া জানে না, সংবিধান পারমিট করতে 100% মূর্খ লোক এমপি হইতে পারবে, শিক্ষাগত যোগ্যতা আছে, তো সে এমপি হইতে চায় কেন? কি কারণে? কি আইন পাশ করবে সে? বাংলাদেশে বড় ব্যবসায়ী, কি আইন পাশ করবে সে? কেন আসে? কারণ আপনি যখনই এমপি হয়ে যান, আপনি সব আইনের ঊর্ধ্বে। বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশে কোন যখন এমপি হয়ে যায়, বিশেষ করে যারা সরকার গঠন করে, তাদের এমপি তো দূরের কথা, তার এমপির বাড়ির গাড়ির ড্রাইভারও আইনের ঊর্ধ্বে, ড্রাইভারের পোলাও আইনের ঊর্ধ্বে। কাজেই আমি আইনের ঊর্ধ্বে যেতে চাই, 1। 2, আমি যত অপকর্ম করব সবই যদি আমি আইনের ঊর্ধ্বে থাকতে পারি, সমস্যা কোথায়? আমি রাজনৈতিক দল হিসাবে অবৈধ আর্ন করব, তা না হলে আমি 840 কোটি টাকার একজন খেলাপির কথা জানি, নামটা বললাম না, তাকে আপনি এমপি বানাচ্ছেন কেন? অর্থাৎ একটা পুকুর নিয়ে সে যাচ্ছে, পুকুর মানে আমি ডোবাই যে টাকার ঋণটা, এটা সে 5 বছরে ভরাট করে ফেলবে। তা না হলে আপনি যদি মনে করেন এটা দায়িত্বের জায়গা, তাহলে আপনি কেন যাবেন? আমার ইনকাম দিয়ে আমি চলবো, আর সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আইন পাশ করব, আর সেখানে বলার অধিকার থাকবে আমি শুধু ওইটুকুই, পাস। কিন্তু ভোট চাওয়ার সময় তো কেউ আইন পাশের কথা বলে না, সবাই বলে এলাকার উন্নয়ন এবং জনগণের। টোটালটা জঘন্যতম, কঠিনতম অপরাধ এবং ভায়োলেশন অফ কনস্টিটিউশন। সংবিধানে বলা আছে এমপির কাজ কি। আমি দায়িত্ব নিয়ে বলছি, 90% এমপি জানিই না তার কাজ কি। এমপির কাজ রাষ্ট্রপতি নির্বাচন করা, এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করা, এমপির কাজ স্পিকার নির্বাচন করা, এমপির কাজ অন্যান্য নির্বাচন যেটা সংসদের মধ্যে হবে, এমপির কাজ সাব কমিটি গঠন করবে, সুপারভাইজিং করবে, অনেক কিছু। এমপির কাজ আইন প্রণয়ন করা, এমপির কাজ বাজেট প্রণয়ন করা, এইগুলো হলো এমপির কাজ। এত যদি লোভ থাকে ডেভেলপমেন্ট ওয়ার্কের, উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়নের চেয়ারম্যান হন, আপনি এমপি হওয়ার 100% অযোগ্য অ্যান্ড ভায়োলেশন অফ কনস্টিটিউশন। 53 বছর যাবত এগুলো এমপিরা করে আসতেছে। এবং পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকে, পুকুর চুরি করবে, তারা অতীত সরকারের কোনো বিচার করবে না। আজকে এমন কথাও বলা হচ্ছে 16 বছর যাবত ওই সরকার এই চুরি করেছে, অনেক সম্পদ লুটে নিতে, একটা বার উচ্চারণ করে নাই যে আমরা সেটার বিচার করব, একটা বার উচ্চারণ করে আমরা টাকা ফেরত আনবো, একটা বার উচ্চারণ করতেছে না যে আয়না ঘর বিচার করবো, একটা বার উচ্চারণ করতেছে না 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে বিচার করব, একটা বার উচ্চারণ করে না যে চত্বর হত্যা হয়েছে বিচার করব। আপনি তাদেরকে দিয়ে কি আশা করেন? জাস্ট দে উইল কাম, আবার তারা লুটে খাবে, চলে যাওয়ার পর আবার রাজনৈতিক দল আসবে, তারা ভাববে আগেরটায় আমাদেরকে কিছু বলে নাই, আমরা তাদের কিছু বলবো না। ডায়ালগ। অন্য আরেকটি প্রসঙ্গে ফিরতে চাই। আবু হেনা রাজ্জাকি, নির্বাচনের প্রচারের প্রথম দিনই তারেক রহমান তার বক্তব্যে বলেছেন যে উন্নয়নের নামে 16 বছর লুটপাট। ভালো কথা, আমি তো অ্যাপ্রিসিয়েট করি। উন্নয়নের নামে 16 বছর লুটপাট, এটা কি উনি জানেন?